আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দিল্লির সঙ্গে জামায়াতের সম্পর্ক কেমন যাচ্ছে? দিল্লির সাথে সম্পর্ক মানে শেখ হাসিনার সাথে সম্পর্ক এবং একই সঙ্গে দিল্লির যে সাউথ ব্লক রয়েছে, নর্থ ব্লক রয়েছে এবং নরেন্দ্র মোদী সরকার তাদের সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে হঠাৎ করে এরকম একটি প্রসঙ্গ আসলো কেন? কারণটা খুবই স্পষ্ট। সাম্প্রতিক সময় আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত অতিমাত্রায় চীনমুখী হয়ে পড়েছে এবং দিল্লির একটা মাথা ব্যথা হলো যে যারাই চীনের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে যায় তাদেরকে নিয়ে জামাত যদি বেজিংমুখী হয়ে পড়ে তাদেরকে নিয়ে সঙ্গত কারণে দিল্লি উৎকণ্ঠিত হবে এবং তাদেরকে টেনে আনার চেষ্টা করবে। এটা হলো দিল্লির একটা স্বাভাবিক, যাকে বলা হয়, নীতি। ২ নম্বর হলো যে গত ১৭ মাস কিংবা তারও আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট পলিসি ছিল সেই ডিপ স্টেট পলিসিতে আমরা জানি জামাতকে সর্বরকম পেট্রন করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। কিন্তু গত নির্বাচনে যা কিছু হয়েছে, যেটিকে ম্যাটিকুলাস ডিজাইন বলেন কিংবা যেটিকে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, হোয়াটএভার মেবি, যেটা জামাত সরাসরি অভিযোগ করছে, সেই নির্বাচনের ফলাফল দেখার পর জামাত রীতিমতো তাণ্ডব, মানে তাজ্জব বনে গেছে। এর কারণ হলো যে তাদেরকে যেভাবে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রশ্বাস দেওয়া হয়েছিল, তাদেরকে যেভাবে সিকিউরিটি দেওয়া হয়েছিল, তাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে শেখ হাসিনার পতন পরবর্তী ১৭ মাস, এই ডটগুলো যদি মেলান, জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা আমেরিকার পক্ষ থেকে একেবারে শতভাগ নিশ্চিত করা হয়েছিল। কিন্তু অল অন এ সাডেন হাদি হত্যাকাণ্ডের পর সম্ভবত আমেরিকা একটু ঢিল দেয়। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য নিয়ে, ইরান নিয়ে, ইউক্রেন নিয়ে আমেরিকার যে প্রচণ্ড মাথা ব্যথা, সেই কারণে বাংলাদেশের বিষয়টি তারা একটু চেপে যায়। আর ওই সময়টিতে ওত পেতে থাকা ভারত, তারা রাতারাতি বিএনপির সঙ্গে একটি ভালো সম্পর্ক স্থাপন করে ফেলে এবং এবং ইন্ডিয়ার যে একটা প্রচণ্ড প্রভাব রয়েছে বাংলাদেশে, এবং তা ধারাবাহিকভাবে গত ২০ বছর ধরে যেভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন, ২০০০ আপনি যদি বলেন ৫ থেকেই সরাসরি তারা যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং তাদের পরিকল্পনাতে যেভাবে ১/১১ হয়েছে, যেভাবে ১/১১ সরকার আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, যেভাবে এরশাদকে কনভিন্স করে ২০১৪, ১৮ এবং ২৪-এর যে নির্বাচন, সেই নির্বাচন তারা যেভাবে একেবারে, যাকে বলা হয়, ফলাফল রেডি করে তৈরি করে আওয়ামী লীগের হাতে তুলে দিয়েছে। এই কাজগুলো করার জন্য যে মেকানিজম দরকার, যে শক্তি দরকার, যে ইনভেস্ট দরকার, যে ম্যান পাওয়ার দরকার, সবই ভারতের আছে, কিন্তু আমেরিকার সেটা নেই। তো এই জন্য জামাত এই নির্বাচনের পরে যেটা বুঝছে যে যে কোনো মূল্যে হোক না কেন তাদেরকে ভারতের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে হবে, ভারতকে নিউট্রালাইজ করতে হবে, অথবা ভারতের সঙ্গে এরকম একটা সম্পর্ক করতে হবে যেন ভারত আগামীতে যে রাজনীতির পট পরিবর্তন রয়েছে সেই পট পরিবর্তনে জামাতকে অপরিহার্য মনে করে। তো এই যে ভারতকে নিয়ে জামাতের যে সিদ্ধান্ত, এটি ভারত কীভাবে নিয়েছে? যদি সাম্প্রতিক সময় ভারতের যে রাষ্ট্রদূত তার মনোভাব দেখেন, জামাতি নেতাদের সঙ্গে তার দহরম মহরম দেখেন, এবং ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে যেভাবে জামাতের লোকজন স্বতঃস্ফূর্ত হয়ে আনন্দ এবং উল্লাস নিয়ে যেভাবে অংশগ্রহণ করে, তাতে মনে হচ্ছে জামাতের সঙ্গে ভারতের একটি তলে তলে চ্যানেল তৈরি হয়ে গেছে বা হওয়ার পথে রয়েছে। এদিকে বাংলাদেশের রাজনীতি যেভাবে জটিল হয়ে পড়েছে, তাতে করে আমেরিকা, তারপর ভারত, বাংলাদেশের এনসিপি, জামাত, সেনাবাহিনী,
পুলিশ বাহিনী, আমলাতন্ত্র সব মিলিয়ে যে যার পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আছে। একেবারে শেষ সময়টিতে হঠাৎ করে গর্জে ওঠার জন্য তারা দাঁড়িয়ে আছে। এখন এই যে তাদের গর্জন, এই যে দাঁড়িয়ে ওঠার যে তাদের প্রবণতা, এটা আসলে কেন? মূল কারণ হলো যে আমেরিকার এখানে কতগুলো প্রাপ্তি আছে, চাওয়া আছে, এখানে তাদের বিনিয়োগ আছে। সেই চাওয়া পাওয়াগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা হয়নি বলেই তারা এই বর্তমান সরকারের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক রক্ষা করে চলেছে। তাদের দুজন গুরুত্বপূর্ণ এখানে ব্যক্তি, বিডার আশিক এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এই দুজন এখনও পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রয়ে গেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব নিয়োগ লাভ করেছেন, কিন্তু তার মুখে হাসি, আনন্দ কিংবা উচ্ছ্বাসের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে পিছন দিক থেকে কেউ যেন তাকে কিছু একটা বলছে, ভদ্র ভাষায় এই পর্যন্তই বলা যায়, এর বাইরে আর কিছু বলার দরকার নেই। ফলে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া, এককভাবে কোনো বড় কিছু করা, প্ল্যান করা, পরিকল্পনা করা, এই জিনিসগুলো তিনি করতে পারছেন না বা সামনেও পারবেন না। ২ নম্বর হলো যে ভারতের সঙ্গে গত ১৭ মাসে যে সকল সম্পর্ক নষ্ট হয়েছে সেগুলো গড়ে তোলা এবং শেখ হাসিনার জামানাতে যেই সম্পর্কগুলো গড়ে উঠেছিল সেই সম্পর্কগুলো আবার চালু করা, এগুলোর উপর নির্ভর করবে আসলে জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভবিষ্যৎ কতটা ভারত সমর্থন করবে। থার্ডলি হলো যে এখানে ডক্টর ইউনূসের জামানাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছিল প্রায় দ্বিগুণের বেশি। তো সেই দ্বিগুণের বেশি বেতন ভাতা দিতে গেলে সরকারের যে রাজস্ব খাত বা আমাদের যে অভ্যন্তরীণ আয়, সেখান থেকে ১,২০,০০০ কোটি টাকা অতিরিক্ত লাগবে প্রতি বছর। ইট মিনস প্রতি মাসে ১০,০০০ কোটি টাকা বেশি টাকা লাগবে এখন যেভাবে বেতন দেওয়া হচ্ছে তার চাইতে। ডক্টর মোহাম্মদ ইউনূস এসকেপ করে গেছেন, কিন্তু এটা তারেক রহমান সাহেবকে মোকাবেলা করতে হবে এবং খুব দ্রুত তাকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ অথবা না। ৩ নম্বর হলো যে জুলাই সনদ থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয় রয়েছে, সেই জুলাই সনদের বিষয়েও তাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এগুলো নিয়ে আলটিমেটলি রাজনীতির যে অঙ্গন এটি উত্তপ্ত হয়ে পড়েছে, ভীষণ রকম উত্তপ্ত হয়ে পড়েছে। তো কাজেই বিএনপির জন্য রাজনীতি সামনের যে ২ থেকে ৩টি মাস ভীষণ রকম একটি টালমাটাল অবস্থা সেখানে যাবে। সেই টালমাটাল অবস্থার মধ্যে তারা কতটা ভালো করতে পারবে না পারবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই সময়টিকে জামাত কাজে লাগাতে চাচ্ছে যে পরিস্থিতি যদি টালমাটাল হয়ে যায় এবং সেক্ষেত্রে জামাতের জন্য যদি আবার নতুন করে কোনো অপরচুনিটি আসে, সেই অপরচুনিটি তারা অতীতের মতো হেলায় হারাবে না, অতীতের মতো ভুল করবে না এবং গত ১৭ মাসে তারা যে সকল খানাখন্দক তৈরি করেছে রাজনীতিতে সেইগুলো করবে না। এটাই স্বাভাবিক। যদি এই ধারা তাদের মধ্যে থাকে, সঙ্গত কারণে ভারত যদি তাদেরকে সুযোগ দেয় তারা ভারতের সঙ্গে নেগোসিয়েশনে দৌড়ে দৌড়ে যাবে। আর অন্যদিকে বুবু আমাদের আপা জননেত্রী শেখ হাসিনা, তার সঙ্গে জামাতের যে সম্পর্ক এর আগেও বেশ কয়েকবার হয়েছে, বিএনপির সঙ্গে কখনো হয়নি, কিন্তু জামাতের সঙ্গে একাধিকবার তাদের সম্পর্ক হয়েছে। তো সেই সম্পর্কের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় যদি আপার পক্ষ থেকে কোনো প্রস্তাব যায়, আমিরের জামাতের সভাপতির পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব যায় এবং সেক্ষেত্রে যদি তলে তলে ছাড় দেওয়ার মতো কোনো ব্যবস্থা হয়, রাজনৈতিক প্ল্যান প্রোগ্রামগুলোতে যদি একে অপরকে ছাড় দেয়, একে অপরকে সমর্থন দেয়, আপনার কাছে কী মনে হয় রাজনীতি খুবই জটিল এবং কুটিল হয়ে যাবে না? দেখা যাক কি হয় আমাদের রাজনীতির ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।